তো আমাদের আজকে চ্যাপ্টারের নাম হচ্ছে, প্রথমে আমরা গতিবিদ্যাটা পড়তেছি। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা। তো গতিবিদ্যা আমাদের ইসাক স্যারের বইয়ে যে প্রশ্ন, ওইগুলো মোটামুটি আনসার ঠিক আছে, কিন্তু তপন স্যারের বইয়ের কিছু উত্তর ভুল আছে। ঠিক আছে, আমি প্রত্যেকদিন যেমন অধ্যায় শুরুর আগে এটার একটা সামারি দিয়ে দিই, আজকে সামারি দিয়ে দিচ্ছি যে তপন স্যারের বইয়ের এমসিকিউতে কিছু ভুল আছে। তা আমরা ভুলগুলো পড়বো না, সঠিকগুলোই পড়বো। যে এমসিকিউগুলো সঠিক সেগুলোই পড়বো এবং আলার উপর ছেড়ে দিব যে ভুলগুলোকে আসবে না। আমাদের ভরসা ইনশাল্লাহ ভুলগুলো আসবে না। তো দেখো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কি বলা হয়? তাহলে আমাদের আগে বুঝতে হবে বস্তুর সরণের হারকে কি বলা হয়, ঠিক কিনা। পরে নয় হ্যাঁ আমরা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি যাব, রাইট। আমরা জানি যে আমাদের বেগ সমান হচ্ছে এস বাই টি। বেগ সমান কি? এস বাই টি। ওকে, এইখানে এস হচ্ছে সরণ আর টি হচ্ছে সময় আর ভি হচ্ছে বেগ, এটা তো বললাম। ভি হচ্ছে বেগ। এখানে সরণ একটা ভেক্টর রাশি, এর জন্য বেগ কি রাশি? ভেক্টর রাশি। তার মানে আমরা বলতে পারি যে সরণের মান ও দিক দুইটাই আছে, মান ও দিক দুইটাই আছে। একই টাইপের একটা রাশি আছে, তার নাম হচ্ছে দ্রুতি। কি নাম? দ্রুতি। দ্রুতিকে আমরা এই বেগ ভি দিয়ে প্রকাশ না করে অন্য কোনো সাইন দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু আমরা এটা আমাদের রিলেট করার জন্য মনে করে এটাকেও ভি দ্বারা প্রকাশ করলাম, কিন্তু উপরে কোনো টান দিব না। কারণ কি, এটা একটা স্কেলার রাশি। কেমন স্কেলার রাশি? দ্রুতির নামের সাথে মিলে দূরত্ব, দিতে ডিস্টেন্স বা দূরত্ব, দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করি তখন যেটা পাওয়া যায় তার নাম কি? দ্রুতি। দেখো, ডি হচ্ছে ডিস্টেন্স আর এস হচ্ছে সরণ, দুইটা আসলে একই জিনিস। কিরকম এক জিনিস? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ থেকে বি পর্যন্ত যদি আমরা সরল রৈখিক একটা দূরত্ব নিই, এটা আমরা কি বললাম? এ থেকে বি এর দিকে এর একটা দিক পাওয়া গেছে এবং এর মান মনে করো 5 মিটার। তাহলে এই যে এ থেকে বি এর দিকে 5 মিটার, এটা একটা সরণ। কারণ আমি তোমাকে এইটা বলি নাই যে কোন দিকে, জাস্ট বললাম 5 মিটার। এই দিকেও হতে পারে, এই দিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে। তাহলে এই যে 5 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব, নট সরণ। এই দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? দ্রুতি পাওয়া যায়, যা একটি স্কেলার রাশি। আর তাহলে বেগ কি রাশি? ভেক্টর রাশি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এটা কি ছিল? বেগ আর দ্রুতি ছিল। আমরা যদি দেখি ত্বরণের বিষয়, ত্বরণ সমান কি? ত্বরণ একটা ভেক্টর রাশি, কারণ এটা হচ্ছে বেগ বাই সময়। বেগকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তখন কি পাওয়া যায়? ত্বরণ। এই জন্যই কিন্তু আমরা দেখো এককগুলো কি লিখি, একক কি লিখি, যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, 0.মিটার মিটার সেকেন্ড। আর ত্বরণ কি লিখি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ মানে আগে থেকে মিটার পার সেকেন্ড, আর টাইম মানে সেকেন্ড স্কোয়ার, ঠিক কিনা? টাইমের জন্য একটা সেকেন্ড আসছে। ত্বরণ এখানে কি রাশি? ভেক্টর রাশি। এর প্রথম বিষয়গুলো গেল, এদের প্রাথমিক পরিচয় গেল। এখন যদি কখনো বলে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, তপন স্যারের বইয়ের 2020 এডিশনের এমসিকিউ গুলা হয়তো বা চেঞ্জ করছে, এমসিকিউ আপডেট হয়। বইয়ের পড়া সেম আছে, বইয়ে তেমন কিছু অ্যাড করে নাই, বাট এমসিকিউ কে অ্যাড করে, এই জন্য নতুন এডিশনে এমসিকিউ পড়তে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা বলতেছিলাম যদি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? হঠাৎ। আমি এটা আসলে ঢিল মারলাম, এটা হঠাৎ একটা ঘটনা। কিন্তু মনে রাখবা, যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি বলবে, নামের আগে একটা হঠাৎ বা তাৎক্ষণিক যুক্ত হবে। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সরণ বাই সময় মানে তাৎক্ষণিক বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বেগ বাই সময় মানে তাৎক্ষণিক ত্বরণ। এইভাবে উত্তর হবে, ঠিক আছে। তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে হচ্ছে সরণের হার। সরণের হার মানে কি? সরণ বাই সময়, এটা হচ্ছে বেগ। আর যদি সময়ের বেগ শূন্য কাছাকাছি তাই হচ্ছে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে। তো দেখো, এটা কি বলছে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন, তার মানে ভি বাই টি, এটা হচ্ছে ত্বরণ, ঠিক কিনা? অপশনে কোনো তাৎক্ষণিক ত্বরণ আছে? তাহলে তো শুধু ত্বরণ। বুঝতে পারছো কি? আচ্ছা, বেগের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা কোনটি? একটু দেখলাম বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এককগুলো সবার মনে থাকে, বেগ এবং ত্বরণের একক সবার কি মনে থাকে, এই জন্য আমি একক থেকে বের করা শিখাচ্ছি, সূত্র থেকেও দেখাবো, সমস্যা নেই। যেটা বেশি মনে থাকে সেখান থেকে আমি বের করা শিখাচ্ছি আগে। তো দেখো কি বললাম, যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার কি একটা দৈর্ঘ্য মাপে একক না? দৈর্ঘ্য মাপে মিটার মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য মানে লেন্থ, সেকেন্ড মানে কি টাইম, এলটি ইনভার্স ওয়ান, ঠিক না? যদি সূত্র থেকে বের করতে চাও তাহলে সূত্র ভি সমান কি এস বাই টি, বেগ সমান কি স্মরণ বাই সময়, স্মরণ মাপে কি দিয়া লেন্থ, আর টি মানে কি টাইম, তাহলে এই যে এলটি ইনভার্স ওয়ান। তুমি এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো, তোমার ইচ্ছে। এখন আমরা বলতেছিলাম ত্বরণের কথা, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কি লেখা যায় লে টি ইনভার্স টু, মনে করো তুমি সূত্র থেকে বের করবা, তাহলে এ সমান ভি বাই টি, ভি এর হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, আর টি এর জন্য আরেকটা, টাইমের জন্য আরেকটা টি, তাহলে কি আসছে এল টি ইনভার্স টু। বুঝতে পারছো কিনা? তাহলে এই জিনিসগুলো কিন্তু লাগবে। এখন দেখো এখানে এম এল টি তিনটাই দিয়ে দিচ্ছে, এম এল টি তিনটাই দিয়ে দিচ্ছে, কিন্তু এম এর মাথায় কত জিরো, তাহলে যদি এম এল টি তিনটাই দেখো তাহলে কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই, কারণ এম এর মাথায় জিরো দেওয়া, জিরো দেওয়া যে কথা না তাদেরকে একই কথা, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন দেখো প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সুষম বেগের উদাহরণ, নিচের কোনটি সুষম বেগের, আচ্ছা শুধু এম আর এম টু দি পাওয়ার জিরোর পার্থক্য, এম টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে? আমি যদি বলি 100 টু দি পাওয়ার জিরো, উত্তর কত? তাহলে ওয়ান লেখা যে কথা না লেখা একই কথা, তাহলে এই যে এখানে এম লেখা যে কথা না লেখা একই কথা, তাহলে এটাই তো আমাদের উত্তর ছিল, তাই না? শুধু এম থাকলে সেটা কি আসলে এম, আর যদি এম টু দি জিরো থাকে সেটা আসলে কিছুই না, সেটা আসলে ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা নিচের কোনটি সুষম বেগের উদাহরণ? সুষম বেগ মানে, সুষম বেগ মানে যে বেগটা ফিক্সড, সুষম বেগ মানে কি স্থির বেগ বলতে পারো, ফিক্সড একটা বেগ। শব্দের বেগ কত? এই বাচ্চারা বলো, শব্দের বেগ কত? বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? মানে আপনি কি অফলাইনেও পড়ান? হ্যাঁ, আমার অফলাইনে স্টুডেন্ট আছে, তো তার বাসা হচ্ছে আমার বাসার পাশেই, আমি এমসিইউ ক্লাসগুলো করার সময় সে আমার সামনে বসে থাকে যাতে হচ্ছে পড়তে পারে, ঠিক আছে? তো এই তোমরা একটু বলো যে শব্দের বেগ কত, বায়ু মাধ্যমে শব্দের বেগ কত? 9-10-এ পড়ছো, 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড 9-10-এ ছিল। ওয়ালাইকুম সালাম। তো দেখো এই বেগটা কিন্তু ফিক্সড, চেঞ্জ হচ্ছে না, বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এই যে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ, এইখানে একটা বস্তু মনে করো 5 তলা বিল্ডিং, ঠিক আছে? হ্যাঁ, আমি যদি এখান থেকে ডিল দিই এখানে, তাহলে এটা ত্বরণ কত? জি, জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে বুঝো, ত্বরণ মানে হচ্ছে ভি বাই টি, প্রত্যেক সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় তার নাম হচ্ছে ত্বরণ। তাহলে আমি যদি বলি প্রতি সেকেন্ডে মানে প্রতি 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগ বাড়তেছে, তখন তার ত্বরণ কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি 1 সেকেন্ডে তার বেগ হয় 9.8 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে তার বেগ কত হবে? 9.8 এর ডাবল হয়ে যাবে, 19.6 মিটার পার সেকেন্ড। এরকম আস্তে আস্তে কি বাড়বে না, তাই না? আস্তে আস্তে বাড়বে। তাহলে বলতে পারি আমরা মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ কি ফিক্স না, ত্বরণের কারণে বাড়তেছে, তার মানে এটা কি সুষম বেগ? কিন্তু না। সুষম বেগ কোনটা? এই যে যেটা হচ্ছে শব্দের বেগ। আর গাড়ি কি আর কোনো সময় সুষম বেগ হবে? গাড়ি একসময় স্পিডে চালাবে যখন রাস্তা খালি, যখন রাস্তা বরাত ব্রেক করবে, এটা তো সমান হইতে পারেই না, তাই না? ওকে, এখন দেখো নিচের কোনটি সমত্বরণ গতির উদাহরণ? সমত্বরণ মানে কি? ত্বরণটা ফিক্সড। এবার কি ফিক্সড? ত্বরণ ফিক্সড। তাহলে আমরা দেখো বলতে পারি না যে ছাদ থেকে অভিকর্ষের প্রভাবে যে মুক্ত হয় পড়ন্ত বস্তু তার ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বলতে পারি কিনা? তাহলে এটা হচ্ছে সম ত্বরণের উদাহরণ, নট সমবেগ। এই যে বজ্রপাতের শব্দের গতি, এটা হচ্ছে সুষম বেগ, সুষম বেগ নট ত্বরণ। ত্বরণ হচ্ছে এইটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ফিক্স থাকবে, ঠিক কিনা? আচ্ছা, এরপর দেখো
পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটে, নিউটনের সূত্রগুলো যেখানে অ্যাপ্লাই করে, নিউটনের সূত্রগুলো কি কি? নিউটনের সূত্রগুলো কি কি? তিনটা সূত্র আছে, তাই না? নিউটনের সূত্র হচ্ছে তিনটা। তাহলে এই সূত্রগুলো যেখানে খাটে সেটা হচ্ছে আমাদের কি, মানে সে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর বিভিন্ন নাম আছে। এটাকে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই কাঠামো যেটা হচ্ছে নিউটনের সূত্রগুলো কি খাটে। এছাড়া আরো সূত্র আছে না, বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক না? এইচ ইকুয়ালস টু ইউটি, অথবা এস দিয়ে যদি বলি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রগুলো আছে না, এই সূত্রগুলো খানবে কোথায়? এই জড় প্রসঙ্গ কাঠামো। এর অপর নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো, কারণ নিউটনের সূত্রগুলো তো খানবে। এছাড়া অপর নাম হচ্ছে গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো, মানে সবগুলোই সূত্র, ঠিক আছে? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কি বলে? আচ্ছা, যদি আমরা বলি যে কোনো কিছু সাপেক্ষে বললে তার নাম হচ্ছে আপেক্ষিক গতি, আর পরমের সাপেক্ষে কি? পরম। যদি আমরা বলি যে পরম স্থিতিশীলের সাপেক্ষে তার নাম কি হবে? পরম গতি। আর যেগুলো আপেক্ষিক কোনো বস্তুর সাপেক্ষে তার নাম হচ্ছে আপেক্ষিক গতি। পাবো একটু পরে। এই দেখ, দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির গতিকে কি বলে? তুমি বাসে চলার সময় কখনো খেয়াল করছো কিনা যে পাশাপাশি যখন দুইটা বাস, একটা বাস যেটার মধ্যে তুমি বসে আছো, আরেকটা বাস ওভারটেক করতেছে, যখন জানালা দিয়ে পাশের বাসে তাকানো হয় কি মনে হয়? দুইটা স্পিড থেমে আছে মনে হয় না? মনে হয় আমার সাপেক্ষে সেটা কি একবারে কম স্পিড আর থেমে আছে, তাই না? ওভারটেক করলে একটু স্পিড মনে হয়। তো এই যে মনে করো দুইটা বাস পাশাপাশি আছে, দুইটা বাস এরকম পাশাপাশি আছে, এই বাসের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর এই বাসের বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার স্পিড বেশি যেতে একটু সামনে আগে যাবে, তাহলে এইটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ কত? এই 10 কিন্তু মাইনাস হয়ে যাবে, এর আপেক্ষিক বেগ হবে 10 কিলোমিটার পার আওয়ার। মানে এই বাসে যারা বসে আছে, এই বাসে যে যাত্রীগুলো আছে, তারা ফিল করবে তারা যেন এত বেগে যাচ্ছে, কারণ কি? যে ওইটার সাপেক্ষে হচ্ছে যে এর নাম হচ্ছে আপেক্ষিক গতি, ঠিক আছে? একটার সাপেক্ষে আরেকটা কি বলে? আপেক্ষিক গতি। এখন দেখো সেম টাইপের একটা প্রশ্ন আছে এখানে, এ ও বি দুটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার, আমি এটার ভিত্তিতেই দিছি, 20 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলছে। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কোন দিকে? যেহেতু একই দিকে, তাহলে এর বেশি, এর সামনে আগে যাবে, তাহলে সামনের দিকে কত? 10 কিলোমিটার পার আওয়ার। এখন যদি বলে উল্টা দিকে, মনে করো তুমি এই দিকে, রাস্তার এই পাশ দিয়ে যদি একটা গাড়ি যায়, কি মনে হচ্ছে? একদম উইরা চলে গেল, অনেক স্পিড মনে হয় না? এর জন্য উল্টা দিকে থাকলে বেগটা যোগ হয়ে যায়। যদি বলে যে এখানে 10 কিলোমিটার, এখানে কি 20 কিলোমিটার, বোঝা যায় আসলে তুমি যাচ্ছ 10 কিলোমিটার এই দিকে, সে আছে 20 কিলোমিটার এত দিকে, তাহলে কি মনে হবে? তোমার তো একটা গতি আছেই, সে আরো 20 অ্যাড করলো, মনে হবে এত স্পিড বাড়ে, ঠিক না? 10 আর 20 যদি উল্টা দিকে থাকতো, এটা একই দিকে, যদি উল্টা দিকে থাকতো তখন কত হইতো আপেক্ষিক গতি? 30 কিলোমিটার পার হয়ে যেত। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। ওকে, আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো, স্মরণ পাওয়া যায় কোন লেখা থেকে? আর আরেকটা সেম টাইপের প্রশ্ন আমরা দেখবো। এটা কি প্রশ্ন বলছে? যে স্মরণ পাওয়া যায় কোন লেখা থেকে? দেখো, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। তো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে ঢাল। একটু বিষয়টা বুঝাই। দেখো, এই দিক বরাবর ভি, দিক বরাবর টি, এটা হচ্ছে এই যে লেখো, এটা হচ্ছে ভিটি গ্রাফ। কি গ্রাফ? ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের এটা হচ্ছে ঢাল। আমরা জানি ঢাল সমান হচ্ছে এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটাকে আমরা ম্যাথে এম দ্বারা প্রকাশ করতাম। এম সমান কি লিখতাম? ট্যান থিটা। এটা যদি থিটা হয়, তাহলে দেখো ট্যান থিটা মানে কি? ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। আচ্ছা, ঢাল সমান কি আসে? লম্ব কি? ভি, ভূমি কি? টি। ভি বাই টি মানে কি বল?
ত্বরণ, ঠিক না? তাহলে ভিটি গ্রাফের ঢাল কি? ত্বরণ, ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করে উল্টা প্রশ্ন যে ত্বরণ পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায় কোন গ্রাফ থেকে, যেমন এই যে এরকম যে সরণ পাওয়া যায় কোন গ্রাফ থেকে, একটা জিনিস খেয়াল করো, এটা তো বুঝলা, এটা বুঝলে এখন এটা আনসার করো, এটা বুঝলে এটা আনসার করো। এই দিক বরাবর মনে করো হচ্ছে সরণ, এই দিক বরাবর হচ্ছে সময়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার থিটা মনে করো, তাহলে তার ঢাল সমান কি? সরণ বাই সময় মানে বে বে তাহলে সরণ সময় গ্রাফের ঢাল কি? বেগ। সরণ সময় গ্রাফের ঢাল কি? বেগ। আচ্ছা, এই ঢাল আমি কেমনে পাইলাম? ভাগ করে, এটাকে বলে ডিফারেন্সিয়েশন। ডিডিএস ডিডিটি অফ এস, এটা কি বলে? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ঢাল পাওয়া যায়। ঢালটা কি? বেগ। যদি আমি ইন্টিগ্রেশন করি, উল্টা করি, ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশনের উল্টা, ডিফারেন্সিয়েশন মানে ভাগ করা, ইন্টিগ্রেশন মানে যোগ করা। কিভাবে প্রশ্ন আসবে যে এই যে সরণ, এটা কোন জায়গা থেকে পাওয়া যায়? তখন উত্তর কি হবে? আর গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে? আর গুণ হয়ে যাবে। যেমন দেখো এখানে কি ছিল আমাদের? বি সমান এস বাই টি ছিল কিনা? বি সমান এস বাই টি, আর গুণ হলে কি হয়? দেখো তো, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, ভি ইন্টু, তাহলে আমরা বলতে পারি না ভিটি গ্রাফের ইন্টিগ্রেশন থেকে পাওয়া যায় সরণ? ভিটি গ্রাফের ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল, ভিটি গ্রাফের ক্ষেত্রফল থেকে পাওয়া যায় সরণ। এই দেখ, ভিটি মানে বেগ সময় গ্রাফের ক্ষেত্রফল থেকে কি পাওয়া যায়? সরণ পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যে আরেকটা প্রশ্ন করি, এই জায়গায় মনে করো সরণ না দিয়ে প্রশ্নটা একটু আপডেট করা, বললো বেগ পাওয়া যায়, কি প্রশ্ন করলো? বেগ পাওয়া যায় কোন রেখার ক্ষেত্রফল থেকে? তখন কি উত্তর হবে? ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে, রাইট? তখন তো কি হবে? ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে। কারণ আমরা কি জানি ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, তাই না? প্রশ্ন করছি বেগ নিয়ে, তাহলে এটা হচ্ছে ত্বরণ ইন্টু সময়। ওকে, এই অনলাইন যারা আছে ক্লিয়ার কিনা? ওকে, এই বাচ্চা ক্লিয়ার? ইসাক স্যারের বইতে একটা আছে না এমন, ভাইয়া কোনটা? কোনটা কথা বলছো? কোন প্রশ্নের কথা বলছো? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বল? দেখো কি বলছে, দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল। দূরত্ব মানে এখানে এই দূরত্ব বলতে মনে করো তোমার হচ্ছে ওই যে দ্রুতির যেই ইয়াটা ছিল, দ্রুতি মনে আছে? আমি শিখাইছি ক্লাসের প্রথমেই, দেখাচ্ছি তা। ক্লাসের শুরুতে কিন্তু আমি এমনি শিখাই নাই, বই আছে দিয়ে কিন্তু আমি শিখাইছি। এই যে দেখো, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে যদি বলে দূরত্ব বাই সময়ের গ্রাফ, উত্তর কিন্তু সরণ হবে না, বা উত্তর কিন্তু বেগ হবে না, উত্তর কি হবে? দ্রুতি হবে। কারণ বেগ হচ্ছে কি? বেগ হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি কি? স্কেলার রাশি। ওকে, দূরত্ব বললে উত্তর হচ্ছে দ্রুতি, বেগ বললে তখন উত্তর কি হতো? সরি, সরণ বললে উত্তর কি হতো? বেগ হচ্ছে, ঠিক আছে? খুবই বাজার মতো কিছু প্রশ্ন আসছে। আমি যখন কলেজ লাইফে ছিলাম এই প্রশ্ন দেখে হাসতাম যে এত সহজ প্রশ্ন হয় কিভাবে, ঠিক আছে? মানে এইগুলা দেখো বোর্ড প্রশ্ন, এই দেখো বোর্ড প্রশ্ন, মানে এত সহজ প্রশ্ন কিভাবে হাসতাম এগুলো সলভ করি। তো আমি তোমাদের দেখা দিচ্ছি কিভাবে সলভ করে এগুলো। অনেকে এগুলো ভুল করে, ভুল করার কোনো জায়গা নেই। দেখো, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান, তাহলে আদিবেগ কত? শূন্য। সমতরণে চলমান, মানে তরলটা কি? ফিক্সড। আচ্ছা, এই আমরা এই বইয়ে যা কিছু পাবো আমাদের ইন্টারমিডিয়েট লাইফে সব ত্বরণ ফিক্স থাকবে, ত্বরণ চেঞ্জ হয়। চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের সম্পর্ক চাইছে, দূরত্ব ও সময় কি চাইছে? সম্পর্ক চাইছে। কার সময়? কার সম্পর্ক? দূরত্ব এবং সময়। দূরত্বের সূত্র কি? দূরত্ব মানে এস, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? এস ইউটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইখান থেকে আমরা জানি যে আদিবেগ শূন্য, তুই যে আদিবেগ শূন্য লিখছি, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। ত্বরণ কি বলছে? ত্বরণ হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে কি? ধ্রুবক, ঠিক কিনা? ফিক্সড মানে ধ্রুবক, তাহলে আমি এখানে সমানুপাতিক চিহ্ন আনতে পারি, এস সমানুপাতিক টি স্কোয়ার। বলতে পারি এস সমানুপাতিক টি স্কোয়ার, সময়ের বর্গের সমানুপাতিক। কত সহজ প্রশ্ন। ওকে,
আচ্ছা নেক্সট দেখো, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান মানে কি, ইউ সমান 0, সমতরণ মানে কি, এ হচ্ছে ফিক্সড। চলমান বস্তুর বেগ এবং দূরত্ব, কার সম্পর্ক, বেগ এবং দূরত্ব। আচ্ছা খেয়াল করো, আমরা দেখছি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a, এখানে এটা কি 0, এখান থেকে কি বলা যায় যে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, ঠিক কিনা। এরপর দেখো এই যে ভি স্কোয়ার এবং এ কি, এ হচ্ছে সমতরণ ফিক্সড, তাহলে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এস, আমার কি বলছে যে বেগ এবং দূরত্বের সম্পর্ক, বেগ এবং দূরত্বের সম্পর্ক, তাহলে বেগ সমানুপাতিক রুট এস, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। রাইট, খুবই ইজি প্রশ্ন এগুলো, এগুলো কোনো ব্যাপারই না, সূত্র জানলে অঙ্ক শেষ। ওকে ভাইয়া, দাগানো পিডিএফটা কোথায় পাবো? দাগানো পিডিএফ হচ্ছে পিডিএফ হাউস বাই সাবাস অথবা প্রিমিয়াম পিডিএফ হাউস, যে কোনো একটা মধ্যে তুমি চেক করলেই পাবা, অথবা আমাকে ইনবক্স করো, ঠিক আছে, যে কোনো একটা হবে, যে কোনো একটা করলেই হবে। তুমি পিডিএফ হাউস বাই সাবাস, প্রিমিয়াম পিডিএফ হাউস বাই সাবাস অথবা সাউন্ড ডায়েরি নক করলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। দেখো, স্থির অবস্থা থেকে কোনো বস্তু কণা, স্থির অবস্থা মানে কি, আদিবেশ 0, বস্তু কণা সুষম ত্বরণে, তার মানে এ হচ্ছে ফিক্সড, অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো। চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে, দেখো কি বলছে, 4th সেকেন্ড এবং 3rd সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? 4th এবং 3rd, আগে 4th পরে 3rd। আচ্ছা খেয়াল কর, আমরা জানি দূরত্বের সূত্র কি, দূরত্বের সূত্র কি, এই বলো না কেন, এত ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এইখানে এই টি হচ্ছে n সেকেন্ড, কি বললাম, n সেকেন্ড, n সেকেন্ড মানে কি, 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা 2 সেকেন্ড মানে সময়টা শুরু হয়েছে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড, এভাবে 1 সেকেন্ড, এইভাবে 2 সেকেন্ড, মানে টোটাল 2 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এটা। 5 সেকেন্ড মানে কি, 0 থেকে 5 সেকেন্ড, টোটাল যে দূরত্ব সেটা কি, এইটা। কিন্তু আমার পোস্টে চাইছে 4th সেকেন্ড, 4th সেকেন্ড মানে বুঝছো 4তম সেকেন্ড, নট 1 থেকে 4 সেকেন্ড, 4তম সেকেন্ড, মানে 4তম যে সেকেন্ডটা, টিক করে শব্দ হলো 1 সেকেন্ড হইল, টিক করে শব্দ হলো 2 সেকেন্ড হইল, এরকম ভাবে টিক করে যখন 4টা শব্দ হয়েছে ওই সেকেন্ডটাতে কতটুকু দূরত্ব গেছে, জিনিস কিন্তু এক না, সূত্র কিন্তু এটা হবে না। 4th, এটা সূত্রটি আলাদা, সূত্র হচ্ছে আলাদা। আমি চাইলে এভাবে করতে পারবো, আমি সূত্র আপনাকে করতে পারবো, 5th সেকেন্ডে বের করবো, 4th সেকেন্ডে বের করবো, বের করে দিলে হয়ে যাবে, ঠিক কিনা। কিন্তু আমি এভাবে জানা যাবো, সূত্র আছে। ওকে দেখো, সূত্র কি, s equals to u plus half a 2t minus 1, কত, 2t minus 1। আচ্ছা, আদিবেগ 0, তা আমি যদি বলি s4 মানে কি, 4তম সেকেন্ড, এটা কিসের সূত্র, nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। s4 কি বলতে পারি, হাফ a 2 into 4 minus 1, কত হয়, হাফ a 7, ঠিক কিনা। এখন যদি বলি s3, এটা কত হবে, হাফ a 5, মানে এখানে 2 into 3, আচ্ছা লিখে দিই, পুরোটা লিখে দিই, 2 into 3 minus 1, মানে হাফ a into 5, দুটো অনুপাত চাইছে, তাহলে আমি s4 বাই s3 যদি নেই, উপরে হবে হাফ a into 7, নিচে হবে হাফ a into 5, এটা কাটা উত্তর হচ্ছে 7/, বুঝছো কিনা জানো, এ বাচ্চারা বুঝছো, অনলাইনে যারা আছে, x মিনিটে y কিলোমিটার, y মিনিটে x কিলোমিটার। আচ্ছা লিখে নিয়ে অঙ্কটা, x মিনিটে y কিলোমিটার, y মিনিটে x কিলোমিটার, তাই না। তাইছে গড় দ্রুতি কত, কি চাইছে, গড় দ্রুতি ইকুয়ালস টু মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। কি বললাম, গড় দ্রুতি সমান মোট দূরত্ব, আমরা জানি দ্রুতি মানে কি, দূরত্ব বাই সময়, আর গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা
এখন দেখো আমাদের মোট দূরত্ব কত, ওয়াই কিলোমিটার আর এক্স কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এত কিলোমিটার মোট দূরত্ব। মোট সময় কত, এক্স মিনিট আর ওয়াই মিনিট। ঠিক আছে, আমরা এটা ঘন্টায় নিই, এটাই মিনিট আছে না, আমরা এটা ঘন্টায় নিব, যে কিলোমিটার পার আওয়ারে নিব। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সময় t1 সমান এক্স কিলোমিটার পার কত মিনিট, মিনিটে আছে, তাহলে আমাদের 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করি, তাহলে এক্স বাই হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক কিনা? আবার যদি বলি টি2, এটা হচ্ছে ওয়াই কিলোমিটার পার মিনিট, তাই না? ওয়াই মিনিটে এক্স কিলোমিটার, মানে হচ্ছে ওয়াই মিনিট, আমি এটা মিনিট শুধু নিই, ওয়াই মিনিট, এটা আমরা কিসে নিলাম, আওয়ারে নিলাম, এত আওয়ার ওয়াই বাই 60 আওয়ার, তাই না? যদি এখন বসাই এখানে, তাহলে আমাদের হচ্ছে কত হয়, এক্স বাই 60 প্লাস ওয়াই বাই 60, ঠিক কিনা? তাহলে এখন নিচে হচ্ছে 60 কমন নিলাম, তাহলে মানে লসাগু নিলাম এক্স প্লাস ওয়াই, আর উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কাটা, তাই না? এই 60 উপরে চলে যাবে, এই 60 উপরে চলে যাবে, তাহলে কি হয়, সমান হচ্ছে 60, এটা ছিল কিলোমিটার, আর নিচে কি ঘন্টা, আমরা কিলোমিটার পার আওয়ার, তো দেখো তো এটা বুঝছো কিনা, 60 কিলোমিটার পার আওয়ার, বুঝছো? এটা মেইন সূত্র কি, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, এখন দেখো সেম আর একটা প্রশ্ন আছে, এখানে দেখা দাও, এই প্রশ্নের মধ্যে আমরা মান দেওয়া পাবো। ওই প্রশ্ন আগে সলভ করে নি, পরে আসতেছে। দেখো এই প্রশ্ন দেখো, 26 নম্বর প্রশ্ন দেখো, এন ব্যক্তি 7 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, তার মানে তার একটা বেগ দেওয়া, তার গন্তব্যে পৌঁছান এবং 8 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে পূর্বের স্থানে ফিরে আসেন। দুইটা বেগ, মানে আমরা এই দ্রুতি থেকে মনে করলাম বেগ, মানে দুইটা বেগ দেওয়া, বলছে তার গড় দ্রুতি কত, কিন্তু কি কত, তার গড় দ্রুতি কত। আচ্ছা, তো কত দেওয়া, 7 কিলোমিটার পার আওয়ারে গেছে, 8 কিলোমিটার পার আওয়ারে আসছে। আমরা অঙ্কটা করি, দেখো এটা মনে করলাম একটা পয়েন্ট, এটা মনে করলাম বি একটা পয়েন্ট। এ থেকে বিতে যখন যাবে, যাওয়ার সময় তার বেগ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, আসার সময় তার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিলাম এখান থেকে এ পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে ডি, কি ধরে নিছি, মোট দূরত্ব ডি। তাহলে আমরা জানি গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ঠিক না? এখানে মোট দূরত্ব কত, দেখো সে গ্যাসেও ডি, আসছেও ডি, তাহলে মোট হচ্ছে ডি প্লাস ডি, আর মোট সময় আমি ধরলাম যাওয়ার সময় তার সময় টি1, আসার সময় তার সময় টি2। এই টি1 টি2 আমাদের বের করতে হবে, এখানে বের করি। দেখো আমরা জানি যে দ্রুতি মানে, দ্রুতিকে আমরা বি ধরছিলাম, বেগের সমান ধরছিলাম, শুধু ভেক্টর রাশি না, বাকি সব এক। তো বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। আচ্ছা, তাহলে এখানে আমরা দূরত্বটাকে কি ধরছি, ডি ধরছি না, দূরত্বটাকে আমরা ডি ধরছি, আর সময় টি1, এই যে টি1 টি2, আমরা এখানে বলতে পারি আমার দরকার তো টি1 দরকার, টি1 সমান হচ্ছে ডি বাই ভি, তাই না? এই ভি কি, তার যাওয়ার সময় বেগ কত দাও, এটা 7 কিলোমিটার পার আওয়ার দাও না, 7 কিলোমিটার পার আওয়ার দাও, আমরা এখানে মানটা বসাই দিই 7, ঠিক না? আচ্ছা, এখন আবার দেখো আমরা যদি বলি পরেরটা ভি সমান ডি বাই টি2, আমার দরকার হচ্ছে টি2 এর মান, টি2 সমান ডি বাই, এই ভিটা কত, 8 কিলোমিটার পার আওয়ার, ডি বাই 8, এই দিন আমরা বসাই দিব আমরা এখানে, তাহলে কি হয়, উপরে হচ্ছে ডি বাই ডি মানে হচ্ছে 2d, উপরে হচ্ছে 2d, আর নিচে হচ্ছে ডি বাই 7 প্লাস ডি বাই 8, ঠিক আছে? ডি বাই 7 বাই ডি বাই 8, বুঝছে না কেন? আচ্ছা, ডি বাই 8, ওকে। এখন দেখো আমরা নিচে লসাগু করি 7 × 8, তাই না?
7 ইন্টু 8 এর উপরে হচ্ছে 8 ডি। আচ্ছা আমরা এখানে রসমানি কমন নিয়ে ফেলি, কমন নিলেও সহজ হবে। দেখো কমন নেওয়া যায়, ডি কমন নিলে কি হয় 1/7 প্লাস 1/8 হয় কিনা, ডি কমন নিক্স। উপরে হচ্ছে 2d, ডি ডি কাটা, উপরে 2 রয়ে গেছে আর নিচে হচ্ছে 7 ইন্টু 8। যদি আমরা লসাগু করি 8 প্লাস 7, তাহলে 7 8 56, উপরে 2 ইন্টু 56 আর নিচে হচ্ছে 15। এটা কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? কাটাকাটিটা হাতে কলমে করে দিই। দেখো 2 দিয়ে 15 কাটলে কত হয় 7.5। এই 7.5 56তে কতবার যাবে 7 8 56, তাই না? 7 8 56, তাহলে হচ্ছে 8 একটু কম হবে, তাই না? যেহেতু 7 এটা 7 না তো, এটা 7.5 পূর্ব 7 না তো, 7 বেশি না, তার মানে ভাগ করলে কিন্তু 8 হবে না, 8 এর একটু কম হবে, লেস দেন এই হিসাবে, ঠিক কিনা? তাহলে আমাদের অপশন দেখে আমরা উত্তর করতে পারবো। দেখো আচ্ছা এটা কিন্তু আসলে ক্যালকুলেটর অঙ্ক, বুঝিনি। শর্টকাট, শর্টকাট হচ্ছে তুমি যে মেইন সূত্রটা ওইখানে ডি দিয়ে কাটাকাটি করে গেলে হয়ে যাবে। ওকে, শর্টকাট পরে দেখাবো, সমস্যা নেই, আপাতত বেসিকটা বুঝছো। আচ্ছা এখন দেখো এই যে দেখো 7.5 7.33 এগুলো কিন্তু আসলে ক্যালকুলেটরের মান, হাতে কলমে করার সময় কিন্তু মান চেঞ্জ করবে, এত ঘর ঘর মান দিবে না, সমস্যা না। তাহলে আনসারটা মনে রাখো 7.47। দেখো তো এই প্রশ্ন আছে লাইকিয়া, যারা অনলাইনে আসতো, যারা সেকেন্ড টাইমার আছে, এই প্রশ্ন আছে লাইকি। ওকে ভাইয়া, এত বড় ম্যাথ কি আসবে? এই যে তোমাদের সামনে প্রমাণ, এই যে বড় ম্যাথ আসছো, প্রশ্ন ভাই এত বড় ম্যাথ আসবে কিনা, এই যে এই বছর আসছে, এই বছর এই যে 2022 সালে আসছে এই বছর, যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আমি জানি বড় ম্যাথ, তুমি জানো বড় ম্যাথ, খারটাও জানে না বড় ম্যাথ, ঠিক আছে? এই জন্য এগুলো একবার বুঝে উত্তরগুলো কি মেমোরাইজ করবা। ম্যাথ কিন্তু আমারই বেশি নাই, তোমার অঙ্ক করতে 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 এক সময় মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের গেল, এটা গেল। এখন এটা সলভ করবো আমরা, এই প্রশ্নটা সলভ করবো যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। আচ্ছা খেয়াল করো, আমাদের এইটা হচ্ছে সে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, তাই না? তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা একটা ট্রেন অতিক্রম করবে, এটা হচ্ছে ট্রেন, ঠিক আছে? এই ট্রেনের দূরত্ব কত 100 মিটার। এই ট্রেনটা যাবে 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 যাবে, যখন সে এই পজিশনে আসবে, মানে তার পিছনের কোনো অংশই আর ব্রিজের মধ্যে নাই, তখন সে অতিক্রম করে গেছে। তাহলে এইটুকু কত 100 মিটার, তাই না? এটা হচ্ছে 100 মিটার। তাহলে বলো তো সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? এইখানে 1000, এখানে কত 100, কারণ এতটুকু দূরত্ব অতিক্রম করলেই পরে কি সে ব্রিজটা পার হচ্ছে। তাহলে মোট দূরত্ব ইকুয়ালস টু 1100 মিটার। আচ্ছা তার বেগ কত? তোমার এখানে যখন সে ঢুকছে তার বেগ কত? বেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের দৈর্ঘ্য সহজ কেন? কারণ সে এইখান থেকে শুরু করে যখন এই পর্যন্ত আসছে তখন হচ্ছে সে ব্রিজটাকে পার হচ্ছে, এই জন্য ট্রেনের দৈর্ঘ্য হিসাবে হয়েছে। কারণ একটু তখন এই রাস্তাটুকু তত যাইতে হয়েছে, এই জায়গায় তো ইঞ্জিন থাকলে এই জায়গায় তত যাইতে হয়েছে, ঠিক আছে? তাহলে কি বললাম, মোট দূরত্ব হচ্ছে 1100 মিটার। এখন বেগ দাও কত 45 কিলোমিটার পার আওয়ার। এটাই কিছু নিতে হবে, 45 কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ড নিতে হবে। 45 কিলোমিটার মানে কি 45 ইন্টু 1000 মিটার, আর পার আওয়ার মানে নিচে হচ্ছে আওয়ার, 3600 দিয়ে ভাগ করলে কি এটা হচ্ছে কিছু যাবে, মিটার পার সেকেন্ড হবে। এটা বাইর করাটা সহজ বুদ্ধি আছে। দেখো এটাকে যদি 200 দিয়ে ভাগ করি কত হয় 18, এটাকে 200 দিয়ে ভাগ করলে কত হয় 5। তাহলে আমরা বলতে পারি যে যখন একটা মান কিলোমিটার পার আওয়ারে থাকবে, কিছু থাকবে, এটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি কিসে চলে যাবে মিটার পার সেকেন্ডে চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। ওকে, এখন দেখো আমাদের কি চাইছে, কত সময় লাগবে পার হইতে। সূত্র কি F ইকুয়ালস টু VT। আচ্ছা তাহলে আমরা কি বলছে যে কত সময় লাগবে, দূরত্ব দেওয়া আছে S ইকুয়ালস টু 1100 মিটার, 1100, আর V ইন্টু T, আমাদের এখানে
বিটা দেওয়া আছে কত, ওই যে 45 ইন্টু 5/18, টি দরকার। তাহলে আমরা এটা হাতকলমি করে দেখাই যে মেডিকেল আসলে কি করতে, 1100 ইন্টু 18 ডিভাইডেড বাই 45 ইন্টু 5, এ হচ্ছে আমাদের টাইম। 5 দিয়ে তুমি এই 18কে কাটো, 5 দিয়ে 18 কাটলে কি হয়, 4 বাচ্চা 20, 20 ধরলাম, এটা 18 কি 20 ধরলাম, সে কত হয় 4, তাই না? 4 দিয়ে 45 কাটলে কত হয় 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং। 11 দিয়ে 1100 কাটলে কত হয় 100-র মতো। তাহলে মানটা কি 100-র কাছাকাছি হবে, মানটা হবে 100-র কাছাকাছি। তো দেখো তো অপশনে 100-র কাছাকাছি কোনটা, 10 100-র কাছাকাছি, 20, 40 নাকি 88? এই বাচ্চারা বুঝছো কি করলাম, কাহিনী কি করছি বুঝছো? মেডিকেলে আসলে আমি কিন্তু মেতে পারতাম, তোমরা পারবা না কেন? তুমি কান্নাকাটি করতেছো। বুটেক্সের ম্যাথ এবং বুয়েটের ম্যাথ খেয়াল করছো, বুয়েটের ম্যাথ দিয়ে দিয়েছে মেডিকেলে, মাশাআল্লাহ। আচ্ছা তোমাদের পারতে হবে, কনফিডেন্স রাখতে হবে। ওকে, আচ্ছা এই দাও আচ্ছা আমি তো মনে হয় সিরিয়াল ব্রেক করে ফেলছি না, সিরিয়াল ব্রেক করে ফেলছি, দাঁড়া কোনটাই ছিলাম আমি? আচ্ছা এই মনেই প্রশ্নে ছিলাম। একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর কত বেগ হারায়? অর্ধেক বেগ হারায়। গুলি কি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? উত্তর ভুল দেওয়া, উত্তর ভুল দেওয়া, তবে কিভাবে আমরা সলভ করবো সেটা বোঝাচ্ছি সমস্যায়। দেখো আমরা এখান থেকে দুইটা বিষয় মনে রাখবো, প্রশ্ন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে আর কত দূর প্রবেশ করবে, আর একটা হচ্ছে মোট কত দূর প্রবেশ করবে। কি বলছি, আর কত দূর প্রবেশ করবে, একটা হচ্ছে মোট কত দূর প্রবেশ করবে। দেখো এরা কত ইমোজি দিতে আছে, স্যাল ইমোজি, কান্নার ইমোজি, কত কিছু, সব দুষ্টর দল। আচ্ছা দেখো কি বললাম, যে দেওয়ালে গুলি ঢোকার পর বেগ কতটুকু হয়েছে, অর্ধেক হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে দুই রকম, একটা হচ্ছে আর কত দূর প্রবেশ করবে, আর একটা হচ্ছে মোট কতটুকু প্রবেশ করবে। এখন মনে করো এই হচ্ছে সেই দেয়াল, এই দেওয়ালে 1 মিটার ঢোকার পরে, কতটুকু ঢোকার পরে 1 মিটার ঢোকার পরে বেগ অর্ধেক হয়ে গেছে। তো মাথায় রাখবা যতটুকু ঢুকছে এতটুকু ঢোকার পর যখন বেগ অর্ধেক হয়ে যাবে আর সেটার 1/3 ঢুকবে। কথাটা বুঝে নিয়ে হয়তো বা, যদি 9 মিটার ঢুকে, গুলি 9 মিটার ঢুকছে, এরপরে বেগ অর্ধেক হয়ে গেল, সে আর 1/3 ঢুকবে, মানে 3 দিয়ে ভাগ করে দিবা, তাহলে আর কত 3 মিটার ঢুকবে, আর 3 মিটার ঢুকবে। তাহলে যখন বেগ অর্ধেক হয়ে যায়, এটা শুধুমাত্র কিন্তু অর্ধেকের জন্য প্রযোজ্য, এবং মেডিকেল অর্ধেকে আসবে ইনশাল্লাহ, যদি আসে অর্ধেক ঢুকার পর, মানে বেগ অর্ধেক হয়ে যাওয়ার পর আর 1/3 অংশ প্রবেশ করবে। তো দেখো তো প্রথমে ঢুকছে 1 মিটার, এখন ঢুকতেছে কত, আর কতটুকু প্রবেশ করবে 1/3, ঠিকই না? আমি যদি যোগ করি 1 + 1/3 কত হয়, 3, এর হচ্ছে 3 + 1, এই 4/3 কি মোট কতটুকু প্রবেশ, তাই না? মোট কতটুকু প্রবেশ। আর যদি বলি এই 1/3 কি আর কতটুকু প্রবেশ, বুঝছো কিনা? ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। উত্তর ভুল দেওয়া বইয়ে 1/3 হবে, এটা কেন দিয়ে দিয়েছে আল্লাহ জানে। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক, দেখো এটা করাইছি 6 সেকেন্ডে, মানে সূত্র হচ্ছে s = ut + ½ at স্কয়ার। 20তম সেকেন্ড, তম সেকেন্ড মানে কি, u + ½ a 2t - 1, ঠিক না? ষষ্ঠ সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড মানে কি সূত্র, তো তম সেকেন্ড বললে এই সূত্র, আর 6 সেকেন্ড বললে এই সূত্র, তাই না? পড়াইছি, এরকম সিস্টেম করাইছি। তাহলে এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা, 19 নম্বর হোমওয়ার্ক।
এই দেখো, এটা উত্তর ঠিক আছে আমাদের। তাও এটা উত্তর ঠিক নাই, কেমনে ঠিক নাই দেখো, বলতেছি কেন ঠিক নেই। দেখ, একটি বন্দুকের গুলি কোনো কাঠের তক্তার মধ্যে 0.56 মিটার প্রবেশের পর অর্ধেক বেগ হারায়। তক্তার মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারে? তাহলে 0.56 ÷ 3 এতটুকু আর প্রবেশ করবে। উত্তর কত হবে? 0.187 এত মিটার, ঠিক কিনা? আর যদি সেন্টিমিটারে বলি 100 দ্বিগুণ হয়ে যাবে, 18.7 সেন্টিমিটার, ঠিক কিনা? তাহলে সেন্টিমিটারে বললে 18.7, মিটারে বললে 0.187। দেখো, এটা উত্তর দিয়ে রাখছি, কেমনটা লাগে? উত্তর কিন্তু আসলে কোনটা? উত্তর কিন্তু এটা 0.187 উত্তর দেওয়া হয়েছে এটা। বলো কেমনটা লাগে? তো তোমরা এটা সঠিকটা শিখে রাখবা। আশা করি এটা আসবে না, বোর্ড পরীক্ষা আসবে না আশা করি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা করে 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করল। বস্তুটি কি কত? ত্বরণ কত? কি কি দেওয়া? সময় দেওয়া, দূরত্ব দেওয়া, ত্বরণ চাইছে। সূত্র কি? s = ut + হাফ at স্কয়ার। আদিবেগ কি? শূন্য। স্থিতিশীল অবস্থা, আদিবেগ শূন্য। তার মানে s = হাফ at স্কয়ার। এখান থেকে বের করতে পারি, সব দেওয়া পারবা? এটা করছি আমরা, এটাও করছি। এই যে ক্ষুধার দুনিয়া, এই একটা প্রশ্নের উত্তর ঠিক আছে। ঠিক আছে, দেখো, একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারে? 0.05 মিটার, আমি যদি একে সেন্টিমিটারে প্রকাশ করি কত হবে? 0.05 ইন্টু 100, তাই না? এটা 5 সেন্টিমিটারের মতো হয়, 5 সেন্টিমিটার। তাহলে এখন দেখো, 5 সেন্টিমিটার এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কারণ কি অর্ধেক হয়ে গেলে পরে 3 ভাগের মানে 3 দিয়ে ভাগ করলে যাবে, এতটুকু যাবে। এটা 1.67 এত সেন্টিমিটার। এই এইটা উত্তর ঠিক আছে। দোয়া পাবে এইটা আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। নেক্সট দেখো, আচ্ছা, এগুলো খুবই মজার প্রশ্ন। প্রাস, তারপর পরন্ত বস্তু, এগুলো নিয়ে প্রশ্ন। ঠিক আছে, প্রাস, পরন্ত বস্তু, এগুলো নিয়ে প্রশ্ন। তুমি একটু দুয়ে বসো, তাহলে তোমার চোখে সমস্যা হবে না। দূরে যাও। ওকে, ঠিক আছে। এটা কি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, ওই সময় কি? খুবই সুন্দর প্রশ্ন। আমরা পরন্ত বস্তুর কয়টা সূত্র পাই? এবার তারা বলো, পরন্ত বস্তুর কয়টা সূত্র? 3টা। পরন্ত বস্তুর 3টা সূত্র। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র কে প্রদান করেন আর কে প্রমাণ করেন? নো নো নো, ব্যাচ আছে। কে প্রদান করেন আর কে প্রমাণ করেন? প্রমাণ করেন মানে গিনি ও পালক পরীক্ষা। ঠিক আছে, গিনি ও পালক পরীক্ষা কে করে? গিনির নতে নিউটন। আর প্রদান করেন কে? গ্যালিলিও। মনে থাকবে, গ্যালিলিও লেকচারে কি আসলে বোঝা যায় কি যে লিখি আমার লেখা? দাঁড়াও, গে লি লি গো, এখন একটু সুন্দর হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত বলছে 3টা সূত্র, রাইট? তো ফার্স্ট ল কি বলছে? যে বাহ্যিক কোনো বাধা না থাকলে, বায়ুর কোনো বাধা না থাকলে একই সময়ে কি পৌঁছাবে। ফার্স্ট ল যদি লিখতে পারি, টাইম কি সমান। সেকেন্ড ল বলছে এদের যে বেগ, ওটা সময়ের সমানুপাতিক। এটা আমরা এমনিতেও জানি। কেমনে জানি? v = u + at, পড়ছো কিনা? v = u + at, এখান থেকে কি বলা যায়? v সমানুপাতিক টি বলা যায় কিনা? আবার দেখো, থার্ড ল বলতেছে অতিক্রান্ত দূরত্ব বর্গের সমানুপাতিক, সময় বর্গের সমানুপাতিক। এটা আমরা পড়ছি, কই পড়ছি? h = ut + হাফ at স্কয়ার। এই দেখো, h t স্কয়ারের সমানুপাতিক। এটা আমাদের পড়া, সব কিছু আসলে পড়ার মধ্যেই, পড়ার বাইরে কিছু না। 3টা সূত্র কি আমাদের পড়ার মধ্যে। আচ্ছা, দেখো প্রশ্নে কি বলছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর বেগ v সমানুপাতিক t, জাস্ট সমানুপাতিক। আবার দেখো বলছে এখানে দূরত্ব মানে h, এর সমানুপাতিক t স্কয়ার। দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এইটা দেখো, এই জিনিসটা সূত্রের মাধ্যমে উত্তর করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা অঙ্ক, 2টা অঙ্ক, 3টা অঙ্ক।
এই অঙ্কগুলো সূত্রের মাধ্যমে উত্তর করতে হবে, ঠিক আছে? তাই এগুলো বেশি গুরুত্বপূর্ণ, সূত্র নাকি পারে না, এবং কিভাবে করতে পারেন সেটা বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখ 4.9 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, ঠিক আছে? এইটি কতক্ষণ শূন্যে থাকবে? 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছে, কতক্ষণ শূন্য থাকবে? এখন কেন নিক্ষেপ করছে আমিও জানি না, দুষ্টামি করতে মন চাইছে, নিক্ষেপ করছে, আর আমাদের অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, কিভাবে করবো? চারবার আমরা জানি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? এখন এই এত কি ত্বরণ, সমতল একটা রাস্তার মধ্যে চলাফেরা করতেছে, সেখানে হচ্ছে ত্বরণ। কিন্তু আমি যদি চিন্তা করি যে উপরের ক্ষেত্রে যে ত্বরণ থাকবে, অবিকর্ষ ত্বরণ থাকবে, তখন সূত্র কি হয়ে যাবে? v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, ইউ প্লাস জিটি, ওকে, জি হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সূত্র আমি কি লিখতে পারি? জি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন আরো সূত্র আছে না, যে h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, আর আমি কি বলতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh বলতে পারি কিনা? মানে জাস্ট এটাকে জি দ্বারা রিপ্লেস করতেছি, এসটাকে এই দ্বারা রিপ্লেস করবো, বাকি সব সেম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখা তো কি বলা যায়? আদিবেগ যদি শূন্য হয়, একটা বস্তুকে যখন নিক্ষেপ করতেছি, আদিবেগ কত? শূন্য। আচ্ছা, না 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 সরি, এই যে এটা বস্তু নিক্ষেপ করতেছি, সরি, শেষ বেগ কত? কারণ উপরে যখন পৌঁছাইলো সে কিন্তু এই পর্যন্ত আয়সা কিন্তু স্থির হয়েছে, নাহলে আরো উঠে যেত। সে যখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছাইছে তখন তার বেগ হচ্ছে শূন্য, নাহলে যে আরো উপরে যাইতো যদি বেগ থাকতো। শূন্য হওয়ার কারণে সে আবার চলে আসে, তার মানে তার শেষ বেগ কত? শূন্য। আচ্ছা, বস্তু তো উপর দিকে নিক্ষেপ করছি, জি কাজ করে কোন দিকে? নিচে। জি কি ত্বরণ নাকি তীব্র রাশি না ভেক্টর রাশি? ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে জি কাজ করে নিচের দিকে, আমি বেগ দিছি উপরের দিকে, উল্টা বা দুইটা? উল্টা দুইটা। তার মানে আমাদের সূত্র হবে v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কেন মাইনাস জিটি? কারণ আমাদের বেগের সাথে অভিকর্ষ ত্বরণ কি উল্টা, নিক্ষেপ করছি উপরে, ত্বরণ হচ্ছে নিচের দিকে, এই জন্য ইউ মাইনাস জিটি। তাহলে উপরে পৌঁছানোর জন্য ভি কি শূন্য, আদি শেষ বেগ শূন্য। আদি বেগ কোনটা? ওই যে 4.9 যেটা বলছিল, 4.9 মিটার পার সেকেন্ডে উপরে নিক্ষেপ করছে। এখান থেকে কি বলা যায়? ইউ সমান ডিটি বলা যায় কিনা? আর টি সমান কি? ইউ বাই জি। এতক্ষণ কিছু বোঝো না বোঝো, এই সূত্র মনে থাকলে অঙ্ক পারবা। টি সমান ইউ বাই জি। আদিবেগ যেটা আছে সেটাকে যদি তুমি ত্বরণ দ্বারা ভাগ করে, অভিকর্ষ ভাগ করে কি পাবা? সময় পাবা। এই সময়টা হচ্ছে উপরে পৌঁছানোর জন্য। আবার নামাজ জোগাটা সময় লাগবে না? তাহলে আমি যদি বলি উঠানামার ক্ষেত্রে মোট সময়, সেটা হচ্ছে 2u পাই বাই জি। উঠানামা, একবার উঠলো আরেকবার নামলো, আমি কি বলতে পারি যে এটা হচ্ছে তার মোট শূন্যে থাকা? কারণ আমি হাত থেকে নিক্ষেপ করছি, হাতে ফিরে আসছে, যতক্ষণ আমার হাতে ছিল ততক্ষণ কি শূন্যে থাকা? তাহলে এর হচ্ছে শূন্যে থাকার জন্য সূত্র, মানে একটা বস্তু নিক্ষেপ করলে কতক্ষণ শূন্যে থাকবে, ভূমিতে ফিরে আসবে, এটা হচ্ছে ওই সূত্র। আর যদি বলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কোনটা, তখন আবার 2 হবে না, শুধু ইউ বাই জি, কারণ এটা উপরে। তাহলে উপরে একবার গেল, নিচে একবার আসলো, এটা হচ্ছে মোট সময়। কথা বুঝতে পারছো? ক্লিয়ার এগুলো? ওকে, তাহলে এখন দেখো আমরা প্রশ্ন উত্তর করি যে 4.9 মিটার পার সেকেন্ড উপর নিক্ষেপ করছে, এটি কতক্ষণ শূন্যে থাকবে? সূত্র কি? টি সমান 2u বাই জি। তাহলে 2 ইন্টু ইউ মানে 4.9 আর জি হচ্ছে 9.8, তাহলে এটা কাটা হয়ে 1 থাকবে। 4.9 কে 2 দিয়ে গুণ করলে 9.8 হয়, হচ্ছে 1 সেকেন্ড সে শূন্যে থাকবে, 1 সেকেন্ড, বুঝছো? এরপর দেখো 9.8 মিটার পার সেকেন্ড বেগে 1 ঘন্টা পাথর উপরের দিকে ছোড়া হলো, কত সময় পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে? কত সময় ফিরে আসবে মানে কি একবার রাডা একবার আসবে। তো আমাদের সূত্র হচ্ছে টি সমান 2u বাই জি। 2u মানে হচ্ছে 2 ইন্টু 9.8 আর নিচে হচ্ছে 9.8, 9.8 টাইপের কাটা, উত্তর হবে 2 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ড। একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? জানি, সূত্র হচ্ছে v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। মাইনাস কেন উপর নিক্ষেপ করছি? তাহলে আমাদের ইউ কত? 196 মাইনাস 9.8 ইন্টু 20 সেকেন্ড, 20 ইন্টু 9.8 মানে 196, 196 মাইনাস 196 কত হয়? 0। তাহলে 0 মিটার পার সেকেন্ড, কোনো বেগ কাটবে না। বুঝতে পারছো? খুবই ইজি। এটা হচ্ছে তোমার জিজ্ঞেস করছে যে একটা বস্তুকে এতভাবে নিক্ষেপ করলে 20 সেকেন্ড পরে তার বেগ কত হবে। 20 সেকেন্ড পরে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, বুঝছো? এর জন্য তার বেগ শূন্য হয়ে যাবে। কেন বুঝলাম? বেগ হচ্ছে ইউ মাইনাস জিটি।
ইউ হচ্ছে 196, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 20, গুণ করলে 196 হয়ে যাবে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এটা আমরা দেখলাম যে অতিক্রান্ত দূরত্ব h সমানুপাতিক t স্কয়ার। এখানে আমি বলতে পারি h1/t1 স্কয়ার ইকুয়ালস টু h2/t2 স্কয়ার ইকুয়ালস টু h3/t3 স্কয়ার, ঠিক না? তার মানে সম্পর্কটা কি? বর্গের সমানুপাতিক না? আমরা যদি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বলে দেয় তাহলে বর্গ হয়ে যাবে। 1 সেকেন্ড অনুপাত 2 × 3 সবগুলো কি বর্গ হয়ে যাবে না? কত হয়ে যাবে? 1:4:9। কেন? এই যে বর্গ সবগুলা এটা। দেখো 9.8 মিটার পার সেকেন্ড বেগে উপরে রেখে করা হয়েছে, কত পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে, এটা সলভ করছি 2 সেকেন্ড। এটা আগে কিংবা আবার দেখো এই যে 196 মিটার পার সেকেন্ডে উপর নিক্ষেপ করছে, 20 সেকেন্ড পরে বেগ কত? 0, এটাকে পরে আসছে। সেম ম্যাথ। একটি বস্তুকে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া হতে ছেড়ে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে 60 মিটার, আচ্ছা দাঁড়াও, এইটাও হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি 2-3টা বড় বড় অঙ্ক রাখছি যে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এবং যেটা তোমরা পারবে না সেটা আমি সলভ করে দিব। এইটাও হোমওয়ার্ক ছিল। আমাদের একটা অঙ্ক আগে দিছি, কত নম্বর ছিল মনে নাই, আবার দেখাবো। এইটা একটা, সামনে আরেকটা আছে, এটাও হোমওয়ার্ক থাকবে। মানে বড় বড় অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি বাচ্চা খাবার জন্য। হ্যাঁ, 2টা হয়েছে। এটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে একটি প্লাস সর্বাধিক অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? আমাদের কিসের পড়া আসলো? প্লাসের পড়া। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানো? কমেন্ট করো, যারা ক্লাসে আছে কমেন্ট করে জানা যে এই পর্যন্ত যা বলছি কোনো সমস্যা আছে কিনা। কমেন্ট করো বাপ্পার। আচ্ছা, আমরা এখন কিসে আসছি? প্লাসে আসছি। একটু প্লাসের বিষয়গুলো দেখি, প্লাসের পড়াগুলো দেখি, ঠিক আছে? মনে করো এটা একটা বিন্দু, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করব, এইভাবে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে তীর্যকভাবে নিক্ষেপ করলাম। এটা একটা সময় এখানে এসে পড়বে, ঠিক আছে? আমি এইভাবে নিক্ষেপ করলাম, এভাবে নিক্ষেপ করলাম। তাহলে এই বেগটা যদি ভি হয়, ভি না ইউ দিক, আদি বেগ যেহেতু ইউ হয়, এটা হচ্ছে থিটা। এই দিক বরাবর তার বেগ কত? ইউ কস থিটা। আর এই দিক বরাবর বা উল্লম্ব তার বেগ কত? ইউ সাইন থিটা, ঠিক না? এই পজিশনে মনে করো সে আছে, তাহলে এতটুকু, এটা হচ্ছে তার ইউ, এটা হচ্ছে থিটা। তার মানে যে কোনো পজিশনে আনুভূমিক বরাবর বেগ কত? ভি সমান ইউ, এটা হচ্ছে যেহেতু আনুভূমিক বরাবর বেগ বলছি, তাহলে ভি এক্স সমান কত? ইউ কস থিটা, ঠিক না? উলম্ব বরাবর বা ভি ওয়াই সমান কত হবে? ভি ওয়াই সমান হবে ভি সাইন থিটা, ঠিক না? যে কোনো পজিশনে। আচ্ছা, এখন এই যে নিক্ষেপণ বিন্দু থেকে যেখানে পড়ছে এই মোট দূরত্বকে বলা হয় পাল্লা। কি বলা হয়? পাল্লা। এই পাল্লার একটা সূত্র আছে, আর সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এ হচ্ছে পাল্লার সূত্র। কি বললাম? ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইড বাই জি। এখন এই পাল্লা কখন সর্বোচ্চ হবে? দেখো, বেগ তো চেঞ্জ করবো না, ত্বরণ তো চেঞ্জ করবো না, শুধুমাত্র কোণ চেঞ্জ করতে পারি। যদি আমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, কত কোণে? দেখো তো সূত্রটা কি হয়? আর ইকুয়ালস টু ভি নট স্কয়ার সাইন 2 × 45 মানে কি? সাইন 90 ডিভাইড বাই জি। সাইন 90 মান কত? 1। সাইনের সর্বোচ্চ মান সাইন 90 মান হচ্ছে 1। এর উত্তর কি হবে? ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। এইটাই হচ্ছে সর্বোচ্চ মান। কার সর্বোচ্চ মান? আর এর সর্বোচ্চ মান। এই জন্য এটাকে বলে আর ম্যাক্স। কি বলে? আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স কত? ভি নট স্কয়ার ডিভাইড বাই জি। কখন? যখন কোণ হচ্ছে 45 ডিগ্রি। নিক্ষেপণ কোণ কত? 45 ডিগ্রি। ওকে, এটা একটা গেল। এরপর আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করে, দেখো এটা হচ্ছে একটা পাল্লা, পাল্লা, আর এটা হচ্ছে নিক্ষেপ। তো এই যে এই পর্যন্ত যে পৌঁছায়, এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স। সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স।
যখন পাল্লা সর্বাধিক হয় এবং উচ্চতা সর্বাধিক হয় তখন একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক দেখো তো, এই জিনিসটা যদি আমি এবার সরাই দিই তাহলে এতটুকু আসবে না, এতটুকু আসবে না, আবার এটা কতটুকু আসবে, আবার এতটুকু আসবে, আবার কতটুকু আসবে, মোট কয়টা হলো, 4টা হলো না? এটা তো এইচ, এটা তো এইচ, আর এটা কি আর। আমি কি বলতে পারি যে আর ইকুয়ালস টু 4h বলতে পারি কিনা? মানে যখন পাল্লা সর্বাধিক হবে এবং উচ্চতা সর্বাধিক হবে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আর সমান 4h। এটা একটু পরে আসে, একটু পরে দেখাবো, সমস্যা নেই। তাহলে আমাদের পাল্লা হচ্ছে সর্বাধিক উচ্চতা 4 গুণ। এটাই প্রশ্ন যে পাল্লা সর্বাধিক উচ্চতা কত গুণ? 4 গুণ। সেটা একটু পরে পাবো আমরা, সমস্যা নেই। দেখো, অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করলে পাল্লা বা অনুভূমিক দূরত্ব সর্বাধিক 45 ডিগ্রি করাইছি একটু আগে। বিনট বেগে নিক্ষিপ্ত পাশের সর্বাধিক পাল্লা দেখো তো করাইছি কিনা, সর্বাধিক পাল্লা আর ইকুয়ালস টু বা আর ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। কই করাইছি? এই জি, আর ম্যাক্স সমান এটা করাইছি। ওকে, এখন দেখো, একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে। 45 ডিগ্রি কোণ মানে কি এখানে সর্বাধিক আণবিক পাল্লা পাওয়া যাবে আর ম্যাক্স, তাই না? 9.8 বেগে নিক্ষেপ করলে কত দূরে গিয়ে পড়বে, তার মানে আমার আর এর মান চাইছে। সূত্রটি আর ইকুয়ালস টু ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। ভি নট কত? 9.8। তাহলে 9.8 স্কয়ার মানে কি 9.8 ইন্টু 9.8, আর এটা হচ্ছে 9.8। এই যে জি হচ্ছে 9.8, তাহলে এটা হচ্ছে কাটা। উত্তর কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড। বুঝছো কিনা? সরি, এটা তো দূরত্ব, মিটার, শুধু মিটার, মিটার। ওকে, অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতিপথ কেমন? আচ্ছা, তাহলে আমরা যে এটা গতিপথ পাইলাম এই এইভাবে গেছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পরাবৃত্তাকার। কি করতে? পরাবৃত্তাকার। এবং এই প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল। ঠিক আছে, দ্বিমাত্রিক গতি, x অক্ষ y অক্ষ বরাবর। আচ্ছা, আরেকটা বিষয়, প্রাসের যে কোনো একটা বিন্দুতে, আমি একটা চিত্র যদি আঁকি ওই পাশে, প্রাসের যে কোনো একটা বিন্দুতে, মনে করো এখানে আমরা যদি বলি এই দিক বরাবর ত্বরণ কত এবং এই দিক বরাবর ত্বরণ কত, দেখো প্রাসটা হচ্ছে এভাবে নিক্ষেপ করা হয়েছিল, তাই না? এটা তো অনুভূমিক বরাবর। আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে উলম্ব বরাবর অভিকর্ষ ত্বরণ কি? জি। যেহেতু এদিকে যাচ্ছে তার মানে হচ্ছে এটা আমাদের অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে কাজ করতে, আর বেগের ঠিক উল্টা দিকে। আচ্ছা, আর যদি বলি যে অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ কত? 0। এদিকে বলো তো অভিকর্ষ ত্বরণ কোনো অংশ নেই, এটা কাজ করতে খাড়া নিচের দিকে, আর এই দিকে বলবো কি তার কোনো মান আছে? নাই। তাহলে অনুভূমিক বরাবর পাশের তলের মান কত? 0। আচ্ছা, এরপর দেখো আরেকটা বিষয়, কোথায় দেখাবো, আরেকটা পেজে দেখ, আরেকটা সুন্দর বিষয়। এইটা হচ্ছে পাশের সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা মানে কি? যেখানে গিয়ে সে কি আস্তে আস্তে নিচে পড়তে থাকে। এই পজিশনে তার গতি এই দিকে এবং ত্বরণ কোন দিকে? এদিকে। তো তখন বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি বা সমকোণ। এটাও আসে। ঠিক আছে, তাহলে আমি কয়েকটা বিষয় দেখালাম তোমাদের। তো দেখো, এটা পরাবৃত্তাকার বলছি। পাশের গতিপথে যে কোনো বিন্দুতে ত্বরণের অনুভূমিক অংশ কত? 0। বুঝতে পারছো? তো এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার ইতিহাসের বইয়ে আছে, জানতে হবে। একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়। এটা যদিও বহুপদী প্রশ্ন, মানে উদ্দীপকের প্রশ্ন, তো আমি এটা নিয়ে আসছি যে এই উদ্দীপক দিয়ে এরা জিজ্ঞেস করতে পারে যে এত বেগে নিক্ষেপ করা হলো, তার অনুভূমিক বেগ কত জিজ্ঞেস করতেই পারে, তাই না? অনুভূমিক বেগ কত, খেয়াল করো, অনুভূমিক বেগ চাইছে, তার মানে 100 বেগ চাইছে। এটা যদি পাস হয়, এই বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। এটা কত? থিটা। তাহলে আমাদের অনুভূমিক বেগ কোনটা? এইটা, ভি এক্স, ঠিক কিনা? ভি এক্স সমান কত হবে? এই যে 10 cos থিটা, থিটা কত? 60 ডিগ্রি, 10 cos 60। আর উল্লম্ব বরাবর জিজ্ঞেস করলে কত হইতো? উল্লম্ব কত হইতো? এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি আগে দেখাই নাই, এই জায়গায় দেখাবো বলে।
দেখো আমরা জানি বেগের সূত্র কি, কই প্রাস কই, আচ্ছা আমরা জানি বেগের সূত্র কি বলতো? বেগ v ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে, ইউ মাইনাস জিটি। এখন বলো অনুভূমিক বরাবর কোন তরল আছে? অনুভূমিক বরাবর ত্বরণ শূন্য না। আমরা যদি বলি এটা হচ্ছে বেগের সূত্র ভি, তাহলে ভি এক্স সমান কত? ভি এক্স সমান হবে ইউ কস থিটা মাইনাস জি এক্স ইন্টু টি। জি এক্স মানে কি? এক অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ শূন্য, এটাও দেখাইছি। তার মানে এই পুরো মানটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই জন্য আমরা শুধুমাত্র লিখি ইউ কস থিটা, তাই না? কিন্তু আমি যদি ওয়াই অক্ষ বরাবর যাই, জি কাজ করে নিচের দিকে, বেগ কাজ করে কোন দিকে? উপরের দিকে, তাহলে কি মাইনাস। তাহলে এখানে বলা যাবে ভি ওয়াই সমান হচ্ছে ভি সাইন থিটা মাইনাস জিটি, বলতে পারি কিনা? তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর পাশের ত্বরণ কত? মাইনাস জি। ওয়াই অক্ষ বরাবর পাশের ত্বরণ কত? মাইনাস জি। এটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাই না? ইউ সাইন থিটা মাইনাস জিটি। ওকে, আশা করি এখন ক্লিয়ার। তো দেখো বলছে অনুভূমিক বেগ কত, তার মানে অনুভূমিক বেগ ভি এক্স সমান ভি কস থিটা। ভি হচ্ছে 10, কস 60 মান হচ্ছে হাফ, তাহলে 10 ইন্টু হাফ মানে হচ্ছে 5। কত এটা? 5। ক্লিয়ার? ওকে, এটা লাগবে না। আচ্ছা এইগুলোও লাগবে না, এগুলো আমি আগে দাগাইছিলাম, এগুলো বাদ দেবো এবার, সমস্যা নেই। তো আসেন নিক্ষেপণ বিন্দু ও পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? পাল্লা, এটাই বলছি আমাদের এই যে প্রশ্নটা। কি বলছি? যে একটা মার্বেল 0.6 মিটার উঁচু টেবিলের প্রান্ত থেকে টোকা দিলে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। মার্বেলটি টেবিলের প্রান্ত হতে কত মিটার দূরত্বে পড়বে, এটা আমাদের জানতে চাইছে। তাহলে 0.6 মিটার আর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দেওয়া। খেয়াল করো সিনারিওটা কেমন হবে। সিনারিওটা একটু দেখি আমরা, যে এইটা হচ্ছে মনে করো সেই টেবিলের যে হাইট, এটা মনে করো টেবিল, এরকম একটা টেবিলের উপরে মার্বেলটা ছিল, টেবিলের হাইট কত? 0.6 মিটার। এটাকে টুক্কা দেওয়া হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে কিভাবে পড়বে? এটা হচ্ছে এইভাবে যায় পড়বে, তাহলে এটাও একটা প্রাস। এইভাবে যখন পড়বে এটাও একটা প্রাস, এটা বলা হয় অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত প্রাস। অনুভূমিক বরাবর এভাবে। তো দেখো এটার যে এই বেগটা কত কোণ, এটা কোণটা কত? সেটা হচ্ছে 0 ডিগ্রি। এটা কত? 0 ডিগ্রি। এখন আমরা জানি এই যে এইচ, এটা হচ্ছে হাইট। এইচ, এইচের সূত্র কি? এইচ ইকুয়ালস টু ইউ সাইন থিটা নট টি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? কেন সাইন থিটা নট টি? কারণ এইচ তো হাইট বরাবর, এইচ কি বরাবর? হাইট বরাবর, এই জন্য হচ্ছে সাইন থিটা। এখন কোন কত? 0 ডিগ্রি, এই জন্য এই পুরো মানটা হয়ে যায় 0। সাইন 0 মান 0, তাহলে এইচ সমান হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। কারণ বের করতে হবে, টি এর মান বের করতে হবে। তাহলে কি বলা যায়? টি সমান রুট ওভার 2h বাই জি। কি বলা যায়? টি সমান রুট ওভার 2h বাই জি। তাহলে আমরা মানটা বসাই দিই, রুট ওভার 2 ইন্টু কত দেওয়া? 0.6 আর নিচে হচ্ছে 9.8। এ হচ্ছে আমাদের কি টাইমের মান। আচ্ছা টাইম যদি বের করে ফেলি, এরপর হচ্ছে কতটুকু দূরে যায় পৌঁছাবে, তাহলে আমাদের দূরত্ব কি? ডিস্টেন্স লাগবে। তাহলে আমাদের হচ্ছে কি বলে এক্স লাগবে, দূরত্ব এক্সটা লাগবে। এক্স ইকুয়ালস টু কি হবে? এটা এক্স কে আমরা বিয়োগ এসও বলতে পারি। এস সমান কি হবে? ভিটি। এস সমান কি? ভিটি। কিন্তু এই টেবিলটা থেকে যে পালানো হয়েছিল এটা তো আনুভূমিক বরাবর, এখানে শুধু ভি হবে না, এখানে কি হবে? ভি কস থিটা ইন্টু টি, বুঝছো কিনা? শুধু ভি না, ভি কস থিটা। তাহলে ভি হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, কস 0 মান হচ্ছে 1, ইন্টু হচ্ছে এই টাইমটা দিয়ে বসায় দাও, তোমার কি উত্তরটা চলে আসবে। বুঝতে পারছো? এত মিটার। সবাই বুঝছো কিনা একটু জানো।
এই জায়গাটা সবাই বুঝছো কি? এই যে অঙ্কটা বোঝাইলাম 11 নম্বর, সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, নেক্সট দেখো, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, বস্তুটির আনুভূমিক দূরত্ব কত হবে? এটাই বললাম যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমাদের কি হয়, ওই যে আর ম্যাক্স হয়, মানে অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হয়, তখন আর সমান কি হয় 4h হয়। আর সমান কি হয় 4h, তার মানে খাড়া উচ্চতা 4 গুণ, আর হচ্ছে খাড়া উচ্চতা বা এইচ এর 4 গুণ। এটা দেখাইছি তাই না? ওকে, এরপর দেখি একটি বস্তুকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। অলরেডি করছে এটা, ওই যে আর এর সূত্র ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি, এই সূত্রটা করছি আমরা। এটা একটি পাশের গতির সর্বোচ্চ বিন্দুতে বেগ ও ত্বরণের অভিমুখ কেমন, এইটাও করে দিছি একটু আগে। দেখো সর্বোচ্চ বিন্দু এখানে, বেগ হচ্ছে এই দিক বরাবর, ত্বরণ হচ্ছে নিচের দিকে, কিন্তু মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বা সমকোণ, এটাও করে দিছি একটু। আচ্ছা, তোমাদের বলছিলাম না 3টা হোমওয়ার্ক, এটা হচ্ছে 3য় হোমওয়ার্ক। এই প্রশ্ন হচ্ছে 3য় হোমওয়ার্ক, চেষ্টা করবা। এখন থেকে আমরা যেগুলো পড়বো এটা হচ্ছে এখানে লাস্ট টপিক এবং খুবই মজার একটা টপিক, খুবই মজার একটা টপিক। কিভাবে বলছে 1 রেডিয়ান সমান কত কোণ? কি বলছে 1 রেডিয়ান সমান কত কোণ? এখন আমরা যদি বলি যে পাই সমান 180 ডিগ্রি, পাইটা আসলে কি? পাইটা আসলে রেডিয়ান। আমরা বলি যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, পায়ের মান কত? 3.1416, উপরে হচ্ছে 180 ডিগ্রি, লেমারটা কত আসবে? 57.3 ডিগ্রি। বুঝছো কিনা সবাই? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে রেডিয়ান আর পায়ের মধ্যে ডিগ্রির মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে উত্তর কি? 57.3 ডিগ্রি। একটি চাকার ব্যাস 1 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? আর কত? হাফ মিটার। এটি প্রতি মিনিটে 30 বার ঘুরে, তার মানে এন হচ্ছে 30, আর মিনিট যেহেতু বলতে টাইম হচ্ছে প্রতি মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। এর প্রান্তের রৈখিক বেগ কত? আমাদের রৈখিক বেগ বি সমান হচ্ছে ওমেগা আর। রৈখিক বেগ বি সমান কি? ওমেগা আর। ওমেগা সমান হচ্ছে 2 পাই এন বাই টি, আর আর পরের জায়গায় রয়ে গেল, তাহলে 2 পাই এন, এন মানে হচ্ছে 30 বার, টাইম হচ্ছে 60 সেকেন্ড প্রতি মিনিট, যেহেতু বলছে টাইম হচ্ছে 60 সেকেন্ড, ইন্টু হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে হাফ। তাহলে 30 দিয়ে যদি আমরা 60 কাটি, নিচে থাকে 2, 2 দিয়ে 2 কাটলাম, উত্তর হয় পাই বাই 2। এই যে এই 2 এর জন্য পাই বাই 2। বুঝছো কিনা জানো? সবাই বুঝছো কিনা জানো? এখন দেখো, এরকম একই টাইপের অনেকগুলো প্রশ্ন আসবে। ঘড়ির সেকেন্ডে কাটার কৌণিক বেগ কত? ঘড়ি মিনিটে কাটার কম্পাঙ্ক কত? ঠিক আছে, কম্পাঙ্কে একক আমরা জানি হার্জে আসবে, কম্পাঙ্ক যেটা অ্যাপ হচ্ছে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, রেডিয়ান পার সেকেন্ডে আসবে। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত? এরকম অনেকগুলো প্রশ্ন আছে। একটা হচ্ছে ঘন্টার কাটা, একটা হচ্ছে মিনিটের কাটা, এটা হচ্ছে সেকেন্ডের কাটা। ওকে, তো আমরা জানি যে প্রথমে হচ্ছে আমরা কৌণিক বেগ হিসাব করা শিখি, কারণ কৌণিক বেগ বের করলে আমরা হচ্ছে কম্পাঙ্ক ইজিলি বের করতে পারবো। তো দেখো, কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই বাই টি, এই সূত্রটা ব্যবহার করলেই আমরা কৌণিক বেগ বের করতে পারবো। তো এইখানে টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল। টি মানে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একবার ঘুরে আসতে যেই পরিমাণ সময় লাগে, একবার ঘুরে আসতে যে পরিমাণ সময় লাগে। খেয়াল কর, একটা ঘড়ি যদি আমরা এর সেকেন্ডের কাঁটা ধরি বা সেকেন্ডের হ্যান্ড হিসাব করি, সেকেন্ড হ্যান্ড মানে হচ্ছে সেকেন্ডের কাঁটা, কাঁটাটা মনে করো এইখানে আছে, তাহলে এইটা পুরোটা একবার ঘুরে আসতে কতটুকু সময় নেবে? ইজি, 60 সেকেন্ডে সে ঘুরে আসবে এখান থেকে এই পর্যন্ত। কত সেকেন্ডে ঘুরে আসবে? 60 সেকেন্ডে, ঠিক কিনা? রাইট। তাহলে আমরা বলতে পারি পর্যায়কাল কত?
60 সেকেন্ড। এখন যদি একটা ঘড়িতে আমরা মিনিটের কাঁটা দেখি, ঠিক আছে, মিনিটের কাঁটা, এটা মনে করো মিনিটের হ্যান্ড, মানে হচ্ছে মিনিটের হাত বা মিনিটের কাঁটা, এটা কতক্ষণে ঘুরে আসবে? এটা হচ্ছে 60 মিনিটে একবার ঘুরে আসে, 60 মিনিটে একবার ঘুরে আসে। তার মানে পর্যায়ে গেল হচ্ছে 3600 সেকেন্ড, তাই না? এরপর দেখো আমি যদি বলি ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একবার ঘুরে আসে, এখানে আবার 12 ঘন্টায় ঘুরে আসে, তাহলে পর্যায়ে গেল হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা মানে কি? 12 ইন্টু 3600 সেকেন্ড, ঠিক? তাহলে এগুলো হচ্ছে আমাদের পর্যায়টা। এখন যদি আমরা বলি যে এদের কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক কত, খুবই ইজি। প্রথমে মনে করো আমরা সেকেন্ডের কাটার ক্ষেত্রে মানগুলো হিসাব করতেছি, সেকেন্ডের কাটার ক্ষেত্রে মানগুলো হিসাব করতেছি, তাহলে আমাদের কি বের করেছে? ওমেগা, ওমেগা সমান 2π/t। তাহলে 2π/ সেকেন্ডে কাটার পর্যায়কাল 60 সেকেন্ড, তার মানে একক কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2π/60 বা π/30 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এখন এটা হচ্ছে কি? এটা হচ্ছে কৌণিক বেগ। যদি বলে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক ওমেগা সমান 2πn। এখান থেকে আমার কি দরকার? n দরকার। তাহলে n সমান ওমেগা/ 2π। তাহলে ওমেগার মানটা বসায় দাও। ওমেগার মান হচ্ছে 2π/60। তাহলে 2π/2π কাটা হয়ে যাবে, এটা চলে গেল, নিচে চলে আসবে 1/60 এত হার্জ। এটা সব কত আসবে সেটাই। অতএব বুঝতে পারছো এই জিনিসটা ক্লিয়ার? একটু জানাও যে যেগুলো পড়াচ্ছি সেগুলো ক্লিয়ার কিনা। সেম ভাবে এটা ছিল সেকেন্ডের ক্ষেত্রে। আমরা যদি মিনিটের ক্ষেত্রে বের করি, এটা সবাই কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতেছো কিনা। মিনিটের কাটা যদি আমরা কৌণিক বেগ বের করি ওমেগা সমান 2π/t, ঠিক আছে? এটা হচ্ছে 2π/ মিনিটের কাটা 1 ঘন্টায় ঘুরে আসে, তার মধ্যে 3600 সেকেন্ড। তাহলে 2π/ অথবা যদি বলি π/1800 রেডিয়ান পার সেকেন্ড। আর যদি মিনিটে বলি যে রেডিয়ান পার মিনিট কত, তাহলে হচ্ছে 2π/60 মিনিট একবার ঘুরে আসে, তাহলে 2π/60 রেডিয়ান পার মিনিট। বুঝতে পারছো? খেয়াল করবা সেকেন্ডে চাইছে না মিনিটে চাইছে। সেম ভাবে আমি যদি এখন কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে ওমেগা সমান 2πn, n সমান ওমেগা/2π। তাহলে রেডিয়ান পার সেকেন্ডের মানটা কত ছিল? 2π/3600। তাহলে 2π/3600 ডিভাইডেড বাই 2π, কিন্তু 1/3600 থেকে যাবে, এটাকে হিসাব করে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। হাজি, বুঝছো কিনা এই পর্যন্ত? বুঝতেছো তাই না? ওকে, সমস্যা নেই। তো এখন দেখো একটি ঘড়ির কাঁটা সেকেন্ডে কাটার কৌণিক বেগ π/30 বের করছি, বা 2π/60। একটি ঘড়ি মিনিটে কাটার কম্পাঙ্ক, এটা কিভাবে বের করলাম? এটাকে বললাম যে 1/3600। এটা হাতে কলমে কিভাবে পড়বো? তাই তো দেখো 1/3 ইন্টু 10⁻³ বলা যায় কিনা? আরো ভাইলা করি, দেখো 1/3.6 ইন্টু 10⁻³ 3600 মানে কি? 3.6 ইন্টু 1000। এখান থেকে বলা যায় যে 1/3.6 ইন্টু 10⁻³। এখন 1/3.6 এই মানটা কত হবে? দেখো 3.6 একের মধ্যে কয়বার যাবে? প্রথমে হচ্ছে দশমিক দিয়া শূন্য নামাইলাম, 2বার গেলে, তাহলে হচ্ছে আমাদের 7.2 এই মন্তই রাখলাম। 0.2 ইন্টু 10⁻³ তাহলে পয়েন্টটা যদি ডানে নিতে চাই আরেকটা মাইনাস যোগ হবে, 2 ইন্টু 10⁻⁴, 2 ইন্টু 10⁻⁴। বুঝছো কিনা? এই যে করলাম অঙ্কটা, ক্লিয়ার কিনা সবাই তো জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তাহলে আমি সামনে আগাম, সামনে যেটা মজা মজার পড়া আছে, কৌণিক বেগের মাত্রা এবং কৌণিক ত্বরণের মাত্রা। ঠিক আছে, কি বললাম? একটা হচ্ছে কৌণিক বেগের মাত্রা, একটা হচ্ছে কৌণিক ত্বরণের মাত্রা। এই মাত্রাগুলো কিভাবে বের করে?
দেখো কৌণিক ওমেগা সমান কি বললাম 2π/t। এই 2π একটা কোণ, তাহলে এর তো আর কোনো মাত্রা নাই। এটা টি মানে কি টাইম, তাহলে হচ্ছে 1/t, তাহলে t⁻1 হচ্ছে এর মাত্রা, ঠিক না? এটা ছিল কৌণিক বেগ। যদি বলে কৌণিক ত্বরণ, যদি বলে কৌণিক ত্বরণ, তখন কি হবে? কৌণিক ত্বরণ আলফা সমান ω/t। ওমেগা মানে হচ্ছে এই যে t⁻1, আর এই টি মানে কি আরেকটা, কত হবে t⁻2, বুঝছো কিনা? এটা হচ্ছে তাদের মাত্রা। একক তো বললাম, এটা একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর রেডিয়ান পার টাইম, যেই টাইমই দেখ, এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এই দুইটা আনসিক আমাদের ক্লিয়ার। এটা দেখো রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক কোনটা? দুইটা সূত্র মাথায় রাখবে, ভি সমান ওমেগা আর, এ সমান আলফা আর। ঠিক আছে, কি বললাম? ভি সমান ওমেগা আর, এ সমান আলফা আর, মানে রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক। তাহলে এ সমান আলফা আর। ঘড়ি কাটার ঘন্টার কাটার কৌণিক বেগ কত? তাহলে ওমেগা সমান 2π/, ঘন্টার কাটা বলছো তাই না, ঘন্টার কাটা, এবং একক গুলো দেখো পার মিনিট, পার মিনিট, পার মিনিট। তাহলে ঘন্টার কাটা কত মিনিটে ঘুরে আসে? 12 ঘন্টা, 12 × 60, 12 ঘন্টা 1 ঘন্টা 60 মিনিট, এসব করলাম। ঠিক আছে, তো কত হবে এটা দেখো তো। এটা উত্তর হচ্ছে 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে হচ্ছে π/6×6 = 360 রেডিয়ান পার মিনিট। π/360 রেডিয়ান পার মিনিট। গ নাম্বার আনসার, উত্তর ভুল আছে, গ নাম্বার হবে। ওকে, আচ্ছা এটা দেখো, এটা যদি একবার ঘুরে আসে, কি বললাম, 1 rps মানে কি 1 রেভলিউশন পার সেকেন্ড। যদি ঘুরে আসে, তাহলে একবার ঘুরে আসলে কতটুকু রেভলিউশন হয়? 1 rev সমান 2π, এত রেডিয়ান। 1 rev সমান কত রেডিয়ান? 2π রেডিয়ান। দেখাইছিলাম না যে পাই হচ্ছে রেডিয়ান, পাই কি রেডিয়ান, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। সেখান থেকে তো আমরা বলি যে 1 রেডিয়ান সমান কত? 57.3 ডিগ্রি। দেখাইছি তো। তার মানে এই যে 2π হচ্ছে একটা রেডিয়ানের মান, আর rev মানে রেভলিউশন, ঘূর্ণন। তাহলে 1 রেভলিউশনে কত রেডিয়ান? 2π বা 360 ডিগ্রি, 2π রেডিয়ান। এটা জিজ্ঞেস করছে। 1 রেভলিউশন পার সেকেন্ড মানে কি 2π রেডিয়ান পার সেকেন্ড, 2π রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার কিনা জানাও একটু, এটা ক্লিয়ার কিনা? এই প্রশ্ন দেখো, একটি কণা 2 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে, তার মানে টাইম কত? 60 সেকেন্ড। ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, 30 বার, তার মানে n হচ্ছে 30 আবর্তন করে। এর রৈখিক বেগ কত? রৈখিক বেগ কত? তাহলে v সমান হচ্ছে ওমেগা আর, ওমেগা সমান 2π n/t ইন্টু হচ্ছে r। তাহলে 2π, n হচ্ছে আমাদের 30, আর এখানে আমাদের কি আর হচ্ছে 2 মিটার, আর টি হচ্ছে প্রতি মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে কাটলে 2 দিয়ে 2 কাটা দিলাম, 2π পড়ে থাকে, 2π মিটার পার সেকেন্ড, কারণ এটা একটা রৈখিক বেগ ছিল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার ইনশাল্লাহ? আজকে সব অঙ্ক তাই না? আচ্ছা, এটা দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক কত? সেকেন্ডের কাটার কৌণিক কম্পাঙ্ক, এবং অপশনগুলো দেখো, রেভলিউশন পার সেকেন্ড, ওই যে rps, রেভলিউশন পার সেকেন্ড, এটা যদি দেখালো ওই এককে। তাহলে কি বলছে? ঘড়ির সেকেন্ডের কাটা। তাহলে বলো ঘড়ির সেকেন্ডের কাটা একবার ঘুরে আসতে কতক্ষণ লাগে? মানে একবার ঘুরে আসতে কত ডিগ্রি অতিক্রম করে? 2π, 360 ডিগ্রি, তাই না? এই বিষয়টা আমি একটু বোঝাই যে কিভাবে আমরা rps এর মান বের করবো। প্রশ্ন কি? rps এককে কিভাবে বের করব? ঠিক আছে, উত্তর হচ্ছে, আর প্রশ্ন হচ্ছে rps একক কিভাবে বের করবো। খেয়াল করো, আমরা জানি যে 1 rps = 2π রেডিয়ান। তাহলে বলতে পারি না
যে 1 রেডিয়ান সমান হচ্ছে 1/2 পাই RPS, রেভলিউশন পার সেকেন্ড, ঠিক না? আমরা জানি এটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা যদি কৌণিক কম্পাঙ্ক বের করতে চাই 2π/t, এটা কোন এককে বের হয়? রেডিয়ান পার সেকেন্ডে বের হয়। তাহলে এটা উত্তর কি? 2π/60 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক না? এটা হচ্ছে আনসার এখানে। এখন দেখো এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, নিতে হবে কিসে? RPS। কিভাবে নিব? 1 রেডিয়ান সমান 1/2 পাই RPS, তাহলে 2π/60 রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড আর কি, রেডিয়ান পার সেকেন্ড সমান হচ্ছে 2π/60 ডিভাইডেড বাই 2π। এই যে 1/2 যেহেতু, তো এখানে আমরা কাটাকাটি করে দিব। এটা এটা কাটা কি থাকে? এটা কাটা গেলে কি থাকে? 1/60 পড়ে থাকে। এই 1/60 হিসাব করলে আমাদের মানটা চলে আসবে RPS একক, ঠিক আছে? এই যে 1/60 এটা হচ্ছে 0.016, হিসাব করলে দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা ভুল আছে। কিভাবে প্রশ্নটা ভুল আছে একটু বিষয়টা বুঝাই। আছো তোমরা সবাই? কিভাবে প্রশ্নটা ভুল আছে আমি একটু বুঝাই, খেয়াল করো। একটা গাড়ির চাকা 30 মিনিট ধরে ঘুরতেছে। কত মিনিট ধরে? 30 মিনিট। কতবার ঘুরছে? 2000 বার ঘুরছে, তাই না? এবং এটা দেখো চাকার পরিধি কত? 5 মিটার। তার মানে বেশ বড় চাকা। এত বড় একটা চাকা, এত বড় একটা চাকা 30 মিনিট ধরে ঘুরে 2000 বার ঘুরে মাত্র 10 মিটার পথ অতিক্রম করে? তোমরা আমাকে বলো তো। হয় এটা সম্ভব? মাত্র 10 মিটার, তা আবার 2000 বার ঘুরে। 5 মিটার পরিধির একটা চাকা 2000 বার ঘুরে মাত্র 10 মিটার, কিন্তু এইখানে এটা হয় কেমনে হয়? রেলের প্রশ্নটা আসলে ভুল আছে, ঠিক আছে? এটা দেখো, ঘড়ির কাঁটার গতি কোন প্রকারের গতি? ঘূর্ণন গতি, ঠিক আছে? শুধু ঘূর্ণন গতি নাকি চলন ঘূর্ণন গতি? চলতেছে এবং ঘুরতেছে, চলন ঘূর্ণন গতি। আচ্ছা, আমাদের এটাও ভুল আছে। আমরা একটু আগে দেখে আসছি যে সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত? যদি রেভলিউশন পার সেকেন্ড বা RPS এ চাই কত? 1/60। একটু আগে দেখে আসছি। এটা কেন? এটা কেন মানে ভুল? কেন ভুল আছে? এটা তো হবে যে এটা 0.017, এটা হবে গ নাম্বার হবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন দেখো, বৃত্তাকার পথে 72 কিলোমিটার আওয়ার 72 কিলোমিটার পার আওয়ার, মনে আছে? এরকম বেগ দেওয়া থাকলে কিবা মিটার পার সেকেন্ড নেয়? 5/18। 18 দিয়ে 72 কাটলে হয় হচ্ছে 4, 4×5 = 20, তার মানে 20 মিটার পার সেকেন্ড। কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? আমরা জানি কেন্দ্রমুখী বল Fc সমান হচ্ছে mv²/r, ঠিক আছে? আমরা জানি F সমান কি? m a, তাহলে Sc সমান হচ্ছে mv²/r, ঠিক আছে? Fc, সিতে হচ্ছে সেন্ট্রিপোটাল বা কেন্দ্রমুখী, সিতে হচ্ছে সেন্ট্রিপোটাল বা কেন্দ্রমুখী, তাহলে m কাটা, এখান থেকে কি বলা যায়? Ac সমান হচ্ছে v²/r, v²/r, তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে v²/r সমান হচ্ছে Ac। আর কি দরকার? আর দরকার, তাহলে আরটাকে এক পাশে রাখি, আর সমান v²/ac, তাহলে v² মানে 20 × 20 আর নিচে হচ্ছে 1, তাহলে কত হয়? 400 হবে, 400 মিটার। আমাদের আজকের তপন স্যারের গতিবিদ্যা MCQ এই পর্যন্তই। কার কোনো সমস্যা আছে কিনা জানাও, ক্লাসে পর্যন্ত থাকবে।